এপ্রিল মাসের গোড়ার দিকে বাংলাদেশে একটি বিনিয়োগ সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনের কথা আপনাদের মনে থাকবার কথা, কারণ সেই সম্মেলনটি যখন চলে, সম্মেলনের আগে এবং পরে বিনিয়োগ সম্মেলনটিকে নিয়ে এতটাই হাইপ তোলা হয়েছিল যে অনেকেরই মনে হচ্ছিল বাংলাদেশ বোধহয় একেবারে মানে উন্নত বিশ্ব কেন, উন্নততর কোনো বিশ্ব হয়ে যাচ্ছে খুব শীঘ্রই। একেবারে ঝাঁকে ঝাঁকে ইনভেস্টমেন্ট বাংলাদেশে এসে বাংলাদেশকে একেবারে ভাসিয়ে নিয়ে যাবে, এমন একটা অবস্থা তৈরি হবে। এবং সেই বিনিয়োগ সম্মেলনে বিডার, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির যিনি চেয়ারম্যান আশিক চৌধুরী, যাকে বিদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এনে দায়িত্ব দিয়েছেন, তার একটি প্রেজেন্টেশন, তার বক্তৃতা, তাকে নিয়ে সে কি সেন্সেশন, সব কিছু মিলিয়ে এমন একটা সুপার হাইপ তৈরি করা হয়েছিল সেই সময়, যেটিকে কোনোভাবে কোনো কিছু দিয়েই মানে ঠিক তুলনা করার মতো একটা অবস্থায় নেই। এপ্রিল মাস যায়নি, এত তাড়াতাড়ি হয়তো সেই সম্মেলনের প্রাপ্তি যোগ নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা ঠিক হবে না। তবু কর্তৃপক্ষীয় সূত্রে মানে সম্মেলনের আয়োজকরা আমাদেরকে একটি ধারণা দিয়েছিলেন যে কী পরিমাণ বিনিয়োগের প্রতিশ্রুতি তারা পেয়েছেন। অবশ্য তারা এও কথা বলেছেন যে না, ঠিক একটি মাত্র সম্মেলন দিয়ে যে বিদেশি বিনিয়োগ চলে আসে ব্যাপারটি তা না, অনেক কিছুর উপর নির্ভর করে। যাই হোক দর্শক, আমি আজকে একটু আপনাদের সঙ্গে সেই সম্মেলন নিয়ে কিছু কথা বলবো, তবে সেই কথাগুলো আমার নিজের কথা না। ডক্টর বিরূপাক্ষ পাল, তিনি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমিক্সের প্রফেসর। তিনি একসময় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের ইকোনমিস্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের একজন খ্যাতিমান অর্থনীতিবিদ। তিনি অনেক বছর ধরেই নিউ ইয়র্কে অধ্যাপনা করছেন, সেখানে অর্থনীতি পড়াচ্ছেন। তিনি এই বিনিয়োগ সম্মেলন, ঠিক পুরো বিনিয়োগ সম্মেলন নয়, বিনিয়োগ সম্মেলনে আশিক চৌধুরীর যে প্রেজেন্টেশনটি, যেটিকে নিয়ে একেবারে পুরা বাংলাদেশ মানে বলতে গেলে অজ্ঞান হয়ে গিয়েছিল আর কি, যে তারা নাকি জন্মে এই ধরনের কোনো প্রেজেন্টেশন আর দেখেননি। সেই প্রেজেন্টেশনের কিছু তথ্য উপাত্ত নিয়ে তিনি একটি বিশ্লেষণ করেছেন। তার বিশ্লেষণটি ঢাকার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে ছাপা হয়েছে, প্রথম আলোতে ছাপা হয়েছে। আমি ডেইলি স্টার থেকে তার সেই নিবন্ধ থেকে তার কিছু বক্তব্য আমি নিয়েছি। বিরূপাক্ষ পাল, তিনি তার নিবন্ধে আশিক চৌধুরীর যে প্রেজেন্টেশনটি, সেই প্রেজেন্টেশনটিকে তিনি বলেছেন একটা মার্কেটিং গিমিক, মানে একটা চমক দেওয়ার একটা চেষ্টা। এখন সে যখন আপনি কাউকে চমক দিতে চান, বিশেষ করে ইকোনমি নিয়ে, ইনভেস্টমেন্ট নিয়ে, সেখানে আসলে ঠিক সঠিক তথ্য উপাত্ত দিয়ে আপনি কাউকে চমকে দিতে পারবেন না, যদি না সত্যি সত্যি সেই ধরনের কোনো ফ্যাক্টস ফিগার থাকে। তাহলে কি হয়, আপনাকে আশ্রয় নিতে হবে ডিসইনফরমেশনের, আপনাকে আশ্রয় নিতে হবে মিসইনফরমেশনের, যেটিকে মানে উনি যেটিকে বিজনেস গেমিক বলেছেন। আমরা হয়তো খুব সাদামাটা ভাষায় সেটিকে বলবো যে চাপাবাজি। যাই হোক, আমরা একটু দেখি যে বিরূপাক্ষ পাল কোন কোন বিষয়গুলোকে তুলে এনেছেন এবং কোনগুলোকে তার মনে হয়েছে যে এক ধরনের একটা মার্কেটিং গেমিক, মানে এক ধরনের চমক দেওয়ার চেষ্টা। আশিক চৌধুরী তার বাই দ্য ওয়ে, সেই সম্মেলনে প্রায় অনেক বিদেশি ব্যবসা প্রতিষ্ঠান বা ইনভেস্টমেন্ট অর্গানাইজেশনের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। সরকার বা বাংলাদেশের পক্ষ থেকে যাদেরকে সম্ভাব্য বিনিয়োগকারী হিসেবে বিবেচনা করা হয়েছে। সো প্রসপেক্টিভ ইনভেস্টরদের সামনে আশিক চৌধুরী যে প্রেজেন্টেশনটা দিয়েছেন, সেখানে তিনি বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগ চিত্রের একটি রোজি একটা চিত্র, তিনি পিকচার তাদের সামনে তুলে ধরেছেন। এবং সেখানে তিনি দেখিয়েছেন যে বাংলাদেশে যদি কেউ ব্যবসা করে, বিনিয়োগ করতে আসে, তাহলে এখানকার রিটার্ন অন ইকুইটি 56%, কোথাও কোথাও 80%। মানে রিটার্ন অন ইকুইটিটা হচ্ছে কেউ যদি মানে কোনো একটা কোম্পানি ধরেন বাংলাদেশে ইনভেস্টমেন্ট করলো, তাহলে তার শেয়ার হোল্ডাররা যা ইনভেস্টমেন্ট করলো তার প্রতি ডলার অ্যামাউন্টে যেই পরিমাণ রিটার্ন আসবে, সেটি হচ্ছে রিটার্ন অন ইকুইটি। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দুটি উপাদানকে, দুটি কম্পোনেন্টকে বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হয়, কিংবা বিনিয়োগকারীরা যখন কোথাও বিনিয়োগের চিন্তা করেন, ব্যবসা বাণিজ্যের চিন্তা করেন, তারা রিটার্ন অন ইকুইটিটা ক্যালকুলেট করেন, তার সঙ্গে তারা রিটার্ন অন অ্যাসেট সেটাও তারা ক্যালকুলেট করেন। অর্থাৎ তারা যে পরিমাণ ক্যাশ অ্যামাউন্ট ইনভেস্ট করছেন তার রিটার্নটা কি, আবার তারা সেখানে তার যে অ্যাসেট মানে ওই বিনিয়োগে বা ব্যবসা যে ব্যবহৃত হচ্ছে তার রিটার্নটা কি।
আশিক চৌধুরী রিটার্ন অন অ্যাসেট, এটি ডক্টর বিরূপাক্ষ পালের অ্যানালাইসিসে বলা হচ্ছে যে তিনি রিটার্ন অন ইকুইটি দেখিয়েছেন 56 to 80%, কিন্তু রিটার্ন অন অ্যাসেটটা কি সেটি তিনি আর সেখানে বলেননি। কিন্তু ইনভেস্টরদের ডিসিশন নেওয়ার জন্য এই দুটি জিনিসই জরুরি, এবং যারাই ইনভেস্টমেন্ট করবেন তারা এই দুটি জিনিসই দেখতে চাইবেন, তারা খোঁজ করবেন। বিশ্ব অর্থনীতির তথ্যপত্র থেকে তুলে এনে বিরূপাক্ষ পাল তার এই নিবন্ধে আমাদেরকে জানাচ্ছেন যে বাংলাদেশে আসলে যে মানে বৈশ্বিক তালিকায় এই যে রিটার্ন অন ইকুইটির যে একটি পারফরমেন্স রিপোর্ট আছে ওয়ার্ল্ড ইকোনমিতে, সেখানে গত 21 বছরের যে গড় হিসাবে বাংলাদেশে রিটার্ন অন ইকুইটি হচ্ছে 13.85%। বিরূপাক্ষ পাল বলছেন যে এই নাম্বারটা নট ব্যাড, নাম্বারটাও মানে বিজনেস ইনভেস্টমেন্টের জন্য বা ব্যবসা করার জন্য পজিটিভ ডিসিশন নেওয়ার পক্ষে সহায়ক এটি একটি নাম্বার। কিন্তু যেটি 21 বছরের গড় যেখানে 13.85% মাত্র, সেটিকে তিনি 56% এবং কোথাও কোথাও 80% বলে বিদেশি বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করেছেন। এখন আমি জানি না আশিক চৌধুরী এই যে বিদেশি বিনিয়োগকারী যাদেরকে তিনি ইনভাইট করে নিয়ে এসেছিলেন তাদেরকে তিনি কী ভেবেছেন, যে তারা কি তার বক্তৃতা শুনে, তার ইংরেজি প্রেজেন্টেশন দেখে, তার মানে যেসব ঝমকা মানে একদম চমকে যাওয়ার মতো তথ্যপত্র স্লাইড তিনি দেখিয়েছেন, সেগুলো দেখেই তারা একদম মানে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে ফেলবে? তারা কোনো খোঁজখবর করবে না, বুঝতে চাইবে না, জানতে চাইবে না? এখন এটিকে আমরা যদি সাদামাটা চাপাবাজি বলে ফেলি, ভুল বলা হবে দর্শক? ভুল বলা হবে না। তিনি 56 থেকে 80% দেখিয়েছেন। যাই হোক, আরও একটি বিষয় তুলে এনেছেন বিরূপাক্ষ পাল। তিনি বলছেন, আশিক চৌধুরী তার বক্তৃতায় বলেছেন যে বাংলাদেশের অপার যে সম্ভাবনা আছে ব্যবসা করার, বাণিজ্য করার, বিনিয়োগ করার, সেটি তিনি তুলে ধরেছেন। এবং তুলে ধরতে গিয়ে তিনি বলেছেন 2035 সালে, এটা 2025, এখন থেকে 10 বছরের মধ্যে 2035 সালে বাংলাদেশ সিঙ্গাপুর বা থাইল্যান্ড হবে কিংবা হওয়ার পথে আছে। দর্শক, যখন সিঙ্গাপুর হবে, বাংলাদেশ, থাইল্যান্ড হবে বলে, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগের শাসনামলে, শেখ হাসিনার শাসনামলে তার মন্ত্রীদের কেউ কেউ বলতেন যে বিদেশ থেকে ফিরে এয়ারপোর্টে মানে বিমানে বসে নিচের দিকে তাকালে এটিকে আর বাংলাদেশ মনে হয় না, ঢাকা শহর মনে হয় না, এটাকে লাস ভেগাস মনে হয়, জার্মানি মনে হয়, কিংবা এরকম অনেক পাশ্চাত্যের মানে একদম ঝমকালো শহর মনে হয়। এই কথাগুলো শেখ হাসিনার অনেক মন্ত্রীরাই বলতেন, এবং সেগুলো যে খুবই হাস্যকর কথা, মানে অবাস্তব কথা, সেগুলো হয়তো তারা নিজেরাও জানতেন, কিন্তু তবু তারা এইসব কথা বলে আনন্দ পেতেন, মানুষদেরকে আনন্দ দিতেন, মানুষ এগুলোকে একটা বিনোদন হিসাবেই নিত। কিন্তু এবার যিনি এই কথাটা বলছেন যে বাংলাদেশ 10 বছরের মধ্যে সিঙ্গাপুর হয়ে যাবে কিংবা থাইল্যান্ড হয়ে যাবে, তিনি তো আওয়ামী লীগের কোনো মন্ত্রী নন, তিনি একজন প্রফেশনাল। তিনি MBA করেছেন, অর্থনীতি নিয়ে কাজ করছেন, এবং বাংলাদেশের বিনিয়োগ আহরণের প্রধান কর্তা ব্যক্তি তিনি, ফোকাল পয়েন্ট হচ্ছে তিনি, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির তিনি প্রধান, এবং এই সম্মেলন চলাকালে যাকে সরকার প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে। দর্শক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করেন না, ফলে আশিক চৌধুরীকে তারও উপরে পদমর্যাদায় বসিয়ে দেওয়া হয়েছে, এবং তিনি বলছেন, বিদেশি বিনিয়োগকারীদের জানাচ্ছেন যে বাংলাদেশ আসলে 10 বছরের মধ্যে সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ড হয়ে যাবে। এবং এই জায়গাটায় বিরূপাক্ষ পাল তার কিছু ব্যাখ্যা তিনি উপস্থাপন করেছেন, এবং সেই ব্যাখ্যায় তিনি বলছেন যে এই যে আমরা বা আশিক চৌধুরী ভাবছেন 10 বছরের মধ্যে সিঙ্গাপুর হয়ে যাবে কিংবা থাইল্যান্ড হয়ে যাবে, কিসের ভিত্তিতে তিনি ভাবছেন, বা ইকোনমিক ডাটা কী বলে, বাস্তবতা কী বলে, সেই বিষয়গুলোর তিনি খুব বেশি যে বড় আলোচনা করেছেন তারা, তিনি অল্প কয়েকটি ডাটা তিনি তুলে ধরেছেন, এবং তিনি ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য তুলে ধরে তিনি বলছেন যে বাংলাদেশের এখন মাথাপিছু বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে $2,551, আর সিঙ্গাপুরের মাথাপিছু আয় হচ্ছে $84,734, অর্থাৎ বাংলাদেশের তুলনায় 33 গুণ বেশি। আচ্ছা, একই সঙ্গে তিনি থাইল্যান্ডের যে মাথাপিছু আয় সেটিও তুলে ধরেছেন। এটি 2023 সালের $7,182।
এবং থাইল্যান্ডের চেয়ে আবার সিঙ্গাপুরের হচ্ছে 12 টাইমস বেশি তাদের মাথাপিছু আয়। এখন তাহলে বাংলাদেশের আপনি সিঙ্গাপুর কী হিসাবে হবেন, মানে নাগরিকদের প্রতিটা মানুষের মাথাপিছু আয় সিঙ্গাপুরের সমান করবেন, মানে এই যে $84,734 10 বছরের মধ্যে আমাদের মাথাপিছু আয় হয়ে যাবে, নাকি থাইল্যান্ডের সমান হয়ে যাবে $7,182 মাথাপিছু হয়ে যাবে, কোনটি হয়ে যাবে? আবার আমরা যদি ইকোনমির গ্রোথের কথা বলি দর্শক, বাংলাদেশ, ইন্ডিয়া বা এই সাবকন্টিনেন্টে ইকোনমিক গ্রোথের মানে যতটা স্কোপ আছে, যতটা মানে সুযোগ আছে, ওয়েস্টার্ন ইকোনমি কিংবা অন্য অনেক ইকোনমি, যে ইকোনমিগুলো ইতিমধ্যে যথেষ্ট এক্সপান্ডেড হয়েছে, যাদের গ্রোথ অনেক ডেভেলপ করেছে, তাদের গ্রোথ রেটটা এখন সঙ্গত কারণে কম হয়, ফলে এইখানের গ্রোথ রেটটা বেশি হয়। এবং এই কারণে আসলে ইনভেস্টররা এই অঞ্চলে, মানে পশ্চিমারা বিশেষ করে এই অঞ্চলে বিনিয়োগ করতে, ব্যবসা বাণিজ্য করতে আগ্রহ বোধ করে, তারা ছুটে আসতে চায়। এবং আমরা যদি গ্রোথের দিকে তাকাই তাহলে মানে ঠিক সেই ওয়ার্ল্ড ব্যাংকের জায়গা থেকে যদি আমরা নিই, 2023-তে বাংলাদেশের গ্রোথ ছিল 5.8%, এটি বিরূপাক্ষ পাল দেখাচ্ছেন তার নিবন্ধে। এবং এই সময়ে থাইল্যান্ডের হচ্ছে 1.9% এবং সিঙ্গাপুরের 1.1%। কিন্তু টোটাল যে ইকোনমির সাইজ এবং সামগ্রিক যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথে মিলিয়ে তিনি জিডিপি এবং গ্রোথ রেটের যে ক্যালকুলেশন থিওরি, সেই থিওরির কথা উল্লেখ করে তিনি বলছেন যে বাংলাদেশকে যদি থাইল্যান্ড হতে হয়, এবং এই যে এখনকার যে রেশিওটা আছে, এই রেশিওটাই যদি ঠিক থাকে এবং তারপরে বাংলাদেশের যদি থাইল্যান্ড হতে হয়, তাহলে তার 27 বছর সময় লাগবে, আর সিঙ্গাপুর হতে সময় লাগবে 77 বছর। তাহলে আশিক চৌধুরী কিন্তু বলছেন যে 10 বছরের মধ্যে আইদার সিঙ্গাপুর হবে বা থাইল্যান্ড হয়ে যাবে। বিরূপাক্ষপাল সেটাও দেখিয়েছেন যে হ্যাঁ, 10 বছরের মধ্যে হওয়া সম্ভব। তাহলে 10 বছরের মধ্যে হতে হলে বাংলাদেশকে কি করতে হবে? 10 বছরের মধ্যে বাংলাদেশকে যদি আগামী 10 বছরের মধ্যে যদি থাইল্যান্ড হতে চায়, তাহলে তার গ্রোথ হতে হবে টানা, আগামী 10 বছর টানা 13% তার গ্রোথ হতে হবে। আর সিঙ্গাপুর হতে হলে আগামী 10 বছর টানা 43.5% গ্রোথ হতে হবে। আমরা যদি বাংলাদেশের গ্রোথের দিকে একটু তাকাই, পেছনের দিকে তাকাই, বিরূপাক্ষপাল এগুলো উদ্ধৃত করেছেন তার গবেষণা থেকে বা ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য থেকে। 80-র দশকে বাংলাদেশের গ্রোথ ছিল 3.54%, যেটি 90s এসে 4.71% হয়েছে। 2000-এর দিকে এসে হয়েছে 5.6% এবং 2010-এর পরে সেটি 6.6% হয়েছে। 2023-24-এর দিকে এসে আবার কমে এসেছে, যেটি তিনি 5.8% উল্লেখ করেছেন ওয়ার্ল্ড ব্যাংকের উদ্ধৃতি দিয়ে। এখন অবশ্য সেটি আবার একটু কমতির দিকে আছে। তো ফলে এই যে আশিক চৌধুরী বিদেশিদেরকে বলেছেন যে এটি 10 বছরের মধ্যে সিঙ্গাপুর হয়ে যাবে বা ভিয়েতনাম হয়ে যাবে বা হওয়ার পথে আছে, এই হচ্ছে বাস্তবতা। বিরূপাক্ষপাল দেখাচ্ছেন যে আইদার আমাদেরকে 27 বছর লাগবে থাইল্যান্ড হতে, অথবা 77 বছর লাগবে সিঙ্গাপুর হতে, ওর 10 বছরের মধ্যে যদি হতে হয় তাহলে থাইল্যান্ড হওয়ার জন্য 13% গ্রোথ লাগবে টানা 10 বছর অ্যানুয়াল, এবং সিঙ্গাপুর হতে 43.5% লাগবে গ্রোথ টানা 10 বছর। কিন্তু বাংলাদেশে সেই গ্রোথের হার 2023 সালে 5.8% ছিল, কিন্তু এখন তো প্রায় 3%-এর দিকে নেমে এসেছে। এখন এই গ্রোথটা যদি হতে হয় তাহলে কি লাগবে? তাহলে লাগবে বিদেশি বিনিয়োগ। কিন্তু এই যে আশিক চৌধুরী যে রোজি পিকচার, যে চিত্র তিনি তার প্রেজেন্টেশনের মাধ্যমে বিদেশিদের সামনে তুলে ধরেছেন, এবং এই যদি বাস্তবতা হয় তাহলে তো বিদেশিদের হুমড়ি খেয়ে পড়ার কথা, সেখান থেকে তাদের মানে ছুটে যাওয়ার কথা নয়, ওখানে বসে থেকে ফোন করে তার নিজ দেশের কোম্পানির সবাইকে ডেকে নিয়ে এখানে ইনভেস্টমেন্ট কিংবা ব্যবসা কিংবা বিনিয়োগের চুক্তি সাইন করে ফেলার কথা। কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাকচুয়াল কমিটমেন্ট যেটা বলে সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো কিছু দেখিনি। আমরা প্রতিশ্রুতি দেখেছি, কিন্তু কোনো এগ্রিমেন্ট সাইন ইনভেস্টমেন্টের বা কোনো কিছু সেটি কিন্তু আমরা দেখিনি। কেন দেখিনি? ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরের এই 8 মাসে বিদেশি বিনিয়োগ একেবারে নাই বললে চলবে। আগের বছরের তুলনায় অনেক অনেক কমে গেছে। আমরা দেখছি যে কোনো এনগেজমেন্ট নাই, কোনো ফরেন ডেভেলপমেন্ট পার্টনারদের সঙ্গে গভর্নমেন্টের এনগেজমেন্ট নাই, বিদেশি ব্যবসা কিংবা বিদেশি বিনিয়োগ কোনো কিছু নেই। এবং মাঝখানে আমরা দেখেছি যে IMF-এর যেই অর্থ ছাড় হওয়ার কথা ছিল সেটিও অনিশ্চিত হয়ে গেছে। ফলে অন্যান্য
যাদের আমি এটা নিয়ে আলাদাভাবে কথা বলবো, অন্যান্য যারা ডেভেলপমেন্ট পার্টনার আছে তাদের অর্থ ছাড়ও এখন আটকে আছে। ফলে এমন একটি অবস্থায় বাংলাদেশের তাহলে বিনিয়োগ কোত্থেকে আসবে, কেন আসবে, এবং যদি বিনিয়োগ না আসে তাহলে এটা সিঙ্গাপুর কিভাবে হবে, থাইল্যান্ড কিভাবে হবে? দর্শক, বিরূপাক্ষপাল আরও কতগুলো, আমি আগেও এই কথাগুলো আলোচনা করেছি, কিন্তু বিরূপাক্ষপাল একজন এক্সপার্ট, তিনি আমেরিকার একটি ইউনিভার্সিটিতে পড়ান, ইকোনমিক্সই পড়ান, তিনি ইকোনমিক্সের গবেষক বিশেষজ্ঞ। তিনিও যে কথাগুলো বলছেন যে আসলে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য একটি দেশের স্থিতিশীলতার দরকার হয়, বিশেষ করে বাংলাদেশের মতো দেশ যেখানে অস্থিতিশীলতা আছে, ল অ্যান্ড অর্ডার নিয়ে সিচুয়েশন নিয়ে প্রশ্ন আছে, দুর্নীতি আছে। ফলে বাংলাদেশের আসলে সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ড হওয়ার স্বপ্ন দেখার চাইতেও বিরূপাক্ষপাল বলছেন যে বাংলাদেশের বিবেচনায় মডেল হিসেবে থাকা উচিত হচ্ছে ভিয়েতনাম। ভিয়েতনাম কিভাবে তার দেশের অস্থিরতা, দুর্নীতি সব কিছুকে মিনিমাইজ করে কিভাবে তার এক্সপোর্ট, বিজনেস, বিনিয়োগকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বিদেশিদেরকে আকৃষ্ট করছে, বাংলাদেশের বরং সেই দিকে নজর দেওয়া উচিত, তাদের কাছ থেকে শেখা উচিত। দর্শক, আমি ভিয়েতনাম নিয়েও আমি আলাদা করে সামনে করে একটি ভিডিওতে আলোচনা করব, কিন্তু বিদেশি বিনিয়োগের জন্য যেটি বিরূপাক্ষপালও বলছেন যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টি, সেটি হচ্ছে একটি নির্বাচিত সরকার। তিনি দেখিয়েছেন তার নিবন্ধে যে বাংলাদেশের সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ এসেছে 1991 সালের নির্বাচনের পর, কারণ সেই সময় সারা বিশ্বে একটি বার্তা গিয়েছিল যে বাংলাদেশে এইবার একটি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে, বাংলাদেশ এখন থেকে স্থিতিশীল থাকবে, একটি ডেমোক্রেটিক গভর্নমেন্ট সেখানে অধিষ্ঠিত হয়েছে। ফলে বাংলাদেশে গভর্নেন্স অ্যান্ড মানে অল আদার থিংস এখন থেকে খুব গুড শেপে থাকবে। ফলে সেই সময় বিনিয়োগকারীদের মানে একদম মানে ঝাঁকে ঝাঁকে বিনিয়োগকারীরা বাংলাদেশে এসেছিলেন। আপনারা যারা ইনভেস্টমেন্ট নিয়ে, ইকোনমি নিয়ে কাজ করেন, তারা সেই সময়কার ডাটা বা পরবর্তী সময়কার ডাটাগুলো দেখে নিতে পারেন। তারপরে অবশ্য এগুলো আস্তে আস্তে আবার কমেছে, নানা কারণে রাজনৈতিক অস্থিরতা বেড়েছে এবং কমেছে। এবং এখনকার এই অবস্থাটা আমি আগেও একাধিকবার বলেছি যে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, বাংলাদেশে একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত কোনো বিদেশি বিনিয়োগ হবে না। ফলে এই যে আশিক চৌধুরী, তিনি মানে বিরূপাক্ষপালের ভাষায় যেখানে মার্কেটিং গিমিক দেখিয়েছেন, কিংবা যেটিকে আমরা একেবারে চাপাবাজি বলতে পারি, বিদেশিদের ইনভাইট করে এনে সেখানে তিনি যে চাপাবাজি করেছেন, সেই চাপাবাজি দিয়ে আসলে বিদেশি বিনিয়োগ আসবে না। ফলে যদি বিদেশি বিনিয়োগ আনতে হয় তাহলে স্বীকার করতে হবে আরও একটি বিষয়, যেটি বিরূপাক্ষপালও উল্লেখ করেছেন, আমি নিজেও বলি যে বিনিয়োগ ইকোনমি এটি হচ্ছে একটি কন্টিনিউয়াস প্রসেস, ধারাবাহিক বিষয়। আপনি আগের সরকারকে অপছন্দ করেন বলে আগের সরকারের সব কিছুকে আপনি উড়িয়ে দিয়ে সেগুলোকে মিথ্যা বলে বিদেশিদের সামনে তুলে ধরে তারপরে বিদেশিদেরকে যদি আপনি ইনভাইট করেন যে আসো আমার দেশে বিনিয়োগ করো, দে ওন্ট কাম, তারা আসবে না। তারা আপনার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলবে, তারা আপনাকে সন্দেহ করতে শুরু করবে, কারণ ইকোনমিটা হচ্ছে ধারাবাহিক বিষয়। এই যে 90-এর দশক, 80-এর দশকে যেটা 3.54% যে গ্রোথ ছিল, প্রবৃদ্ধি ছিল, সেইটা থেকেই তো বেড়ে বেড়ে শেষ পর্যন্ত 6.6% পর্যন্ত এসেছে। এই পুরো সময়টার কন্ট্রিবিউশন সেখানে আছে। এবং আপনি আজকে যে কথাগুলো বলবেন সেখানে কিন্তু আপনাকে পেছনের গত সরকারের, তার আগের সরকারের যে কন্ট্রিবিউশন ছিল ইকোনমিতে, সব কিছুকে মিলিয়েই কথা বলতে হবে। আপনি কাউকে অস্বীকার করে, কাউকে উড়িয়ে দিয়ে সামনের দিকে আপনি নতুন বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে পারবেন না। দর্শক, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।